আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান নূর, কাজ করছি ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে। তো আজকে আমাদের ক্লাসের টোটাল 2টা টপিক। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে চ্যাটজিপিটি এবং হচ্ছে ফিউচার। তো এটা শেষ হওয়ার পরে আমরা গ্রিন ডিজিটালাইজেশন যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম টপিক, চ্যাটজিপিটি এবং ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর সম্ভাবনা বিষয়ে আমরা আজকে বিস্তারিত সম্পর্কে জানবো। তো সাধারণত আপনার সকাল শুরু হয় এক কাপ গরম চায়ের সাথে যদি হয়, কিন্তু ঘুম ভাঙার আগেই আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট নিউজ পড়ে শোনাচ্ছে, ইমেল লিখে ফেলছে এবং কি টু ডু লিস্ট সবকিছু রেডি করে ফেলতেছে। এটাই কি ভবিষ্যৎ? চ্যাটজিপিটি কি সত্যি আমাদের কাজের সবকিছু সহজ করে দেবে, নাকি একদিন মানুষের জায়গা নিয়ে নিবে? তো চলুন এক্সপ্লোর করি। আজকের এই টপিকে আমরা জানবো চ্যাটজিপিটি কি, কিভাবে কাজ করে, চ্যাটজিপিটির উপাদান, প্রযুক্তির মূল দিকগুলো, শিক্ষার চ্যাটজিপিটির সম্ভাবনা, ব্যবহার ক্ষেত্রসমূহ, চ্যাটজিপিটি এবং এসিআই। এসিআই হচ্ছে মানব কম্পিউটার ইন্টারাকশন ও চ্যাটজিপিটির ভবিষ্যৎ ভবিষ্যৎ সম্ভাবনা। আর 8 নম্বরটা হচ্ছে চ্যাটজিপিটির প্রযুক্তির প্রভাব। তো চ্যাটজিপিটির আজকাল চ্যাটজিপিটি যে শব্দটা আছে এটা সবার মুখেই শোনা যাচ্ছে। এর জনপ্রিয়তা আর বিস্ময়কর ক্ষমতাগুলোর কারণে এর প্রযুক্তি যেন প্রতিদিনের খবর হয়ে উঠেছে। কিছুদিন আগে বিল গেটসও বলেছিলেন এটি পৃথিবীকে আমূল পরিবর্তন করে দেবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিশ্বস্ত সঙ্গী নিয়ে কিছু লোকের ভয় রয়েছে। যেমন তারা ভাবছে এই প্রযুক্তি হয়তো লাখো মানুষের কর্মহীন করে ফেলতে পারে। তবে চ্যাটজিপিটি এই ধারণাগুলোর থেকেও অনেক বেশি কিছু। চ্যাটজিপিটির বেসিক যে কথাবার্তা আছে এই স্লাইডটাতে আমরা দেখব। চ্যাটজিপিটি হচ্ছে ওপেন এআই এর তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর ভাষার মডেল। এটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ প্রযুক্তি ব্যবহার করে, এনপিএল, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। মানুষের তৈরি করা প্রশ্নের উত্তর, তথ্য প্রদান এবং আলাপচারিতা চালাতে সক্ষম। বিভিন্ন ভাষার কাজ করে এবং শিক্ষাগত, গবেষণামূলক, ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, হ্যালো। শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এই স্লাইডে আমরা চ্যাট জিপিটির একবারে শুরু থেকে যে ইতিহাসটা আছে সেটা আমরা জানবো। তো প্রথমে 80-র দশকে নিউরাল নেটওয়ার্ক। সাধারণত 80-র দশকে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম কাজ ছিল এমন একটি নেটওয়ার্ক তৈরি করা যা মানুষের মতো শিখতে পারবে। এটিকে বলা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এর ক্ষেত্রে মুশকিল ছিল যে নেটওয়ার্ক কিছু শিখতে পারলেও পুরনো শেখা বিষয়গুলো ভুলে যেত। কিন্তু 1997 সালের এই দৃশ্যপটটা পাল্টে যায়। এই বছর দুইজন কম্পিউটার বিজ্ঞানী এলএসটিএম, এটার পুনর হচ্ছে লং অ্যান্ড শর্ট টার্ম মেমোরি, উদ্ভাবন করেন। তো যা কিনা ক্রমবর্ধমান টেক্সট ডেটা মনে রাখতে পারে লম্বা সময়ের জন্য। 1997 সালের শেষের দিকে আইবিএম বানানো সুপার কম্পিউটার ডিপ ব্লু হারিয়ে দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়েছিল। তো এটা প্রথম দিকে কোনো চিন্তা বা ভাবনার শক্তি ছিল না, কিন্তু দ্রুততম সময়ে কোটি কোটি চালের যে ক্ষমতা আছে দাবা খেলায় তাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যায়। পরবর্তী দশক জুড়ে ইন্টারনেটের বিকাশ, সার্চ ইঞ্জিনের আধিপত্য, ই কমার্স সাইটের যে আবির্ভাব আছে ইত্যাদি ব্যস্ততা থাকার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ কিছুটা পিছিয়ে যায়। তবে বিশ্ববিদ্যালয় আর বিভিন্ন স্টার্ট আপ জগতের সেটির আনাগোনা বাড়তে থাকে। 2010 সালের দিকে ডিপমাইন্ড যে প্রতিষ্ঠান আছে এটার ফলে একটা নতুন লক্ষ্যে পৌঁছে দেয়। এই নিউরাল নেটওয়ার্কের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে, যেটা ভিডিও গেম খেলতে মূলত সাহায্য করেছিল। তো এরপরেই 2015 সালের দিকে যে ওপেন এআইটা আছে এটার যাত্রাটা শুরু হয়। তো এই ওপেন এআইয়ের প্রথম দিকে যারা প্রতিষ্ঠা টিমে ছিল, স্যাম অল্টম্যান যিনি বর্তমান নির্বাহী হিসেবে আছেন, গ্রেগ ব্রকম্যান, রিড হফম্যান যিনি লিঙ্কডইনের প্রতিষ্ঠাতা, জেসিকা লিভিংস্টোন, পিটার থ্রেল যেটা হচ্ছে পেপালের সহ প্রতিষ্ঠাতা, ও ইলন মাস্ক। 2018 সালে টেসলার সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, এটা মনে করে ইলন মাস্ক ওপেন এআই থেকে সরে আসেন। তারপরে মাইক্রোসফটের বিনিয়োগ নেওয়ার জন্য উদ্যোক্তারা একটা লাভজনক প্রতিষ্ঠাও তৈরি করেন।
আর এভাবেই বর্তমান 2022 সালে যে চ্যাট জিপিটা এটা আবিষ্কৃত হয়, তো এখন আপডেট চলতে আছে 3.5 থেকে ভার্সন 4 ভার্সনে চলে আসছে। তো আমরা এর আগের স্লাইডে যে ইতিহাস সম্পর্কে জানলাম সেটার বেসিক কিছু কথাবার্তা এখানে বলবো। তো চ্যাট জিপিটি এটার পূর্ণরূপ কি? তো ভালো মতো যদি খেয়াল করি, চ্যাট জিপিটির পূর্ণরূপ হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। এটার ডেভেলপার আছে ওপেন এআই। আপনাদের যে কুইজ সিস্টেমটা হবে, এখানে কিন্তু এমসিকিউ টাইপ যে প্রশ্নটা আছে এখান থেকে কিন্তু মূলত প্রশ্ন আসবে। এর পরের স্লাইডে আমরা কিছু কুইজ দিব, সেখানে এই স্লাইড থেকে কিছু প্রশ্ন থাকবে, আপনারা ভালো মতো খেয়াল করবেন। তো প্রথমটা হচ্ছে ডেভেলপার, এটা হচ্ছে ওপেন এআই, ফার্স্ট রিলিজ 30শে নভেম্বর 2022 সালে। আর এখানে জিপিটি আর্কিটেকচার নামে যে ট্রান্সফর্মটা আছে, এখানে সেই টেকনোলজিটা ইউজ করা হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মাত্র 5 দিনে 1 মিলিয়ন ইউজার আপনার চ্যাট জিপিটি ডাউনলোড করছিল এবং সেটার ইউজার। যে ভাষায় লিখিত হয়েছিল সেটা হচ্ছে পাইথন। আর এটার ইঞ্জিনের যে মডেলটা আছে সেটা জিপিটি 3.5, আর বর্তমান জিপিটি 4 ভার্সন। তো কিছু এমসিকিউ আমরা নিব। তো আপনাদের কাজ হচ্ছে এটার অ্যান্সার দেওয়া। তো প্রথম যে প্রশ্নটা, চ্যাট জিপিটি 4 এটার উত্তর কি হবে আপনারা কমেন্ট সেকশনে লিখে ফেলুন। হ্যাঁ, কি প্রশ্নটা লিখছেন? আচ্ছা, আমি একটু নতুন একটা ইয়ে দিয়ে আবার ঢুকিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, চ্যাট জিপিটি কে ডেভেলপ করেছে? গুগল, মাইক্রোসফট, ওপেন এআই, ফেসবুক। আপনারা উত্তর যেভাবে লিখবেন, 2-এর এ নাম্বারটা যদি হয় তাহলে 2A, 2B, 2C, 2D এভাবে কমেন্ট করবেন। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে চ্যাট জিপিটি প্রথম কবে চালু হয়? 3-এর ABCD লিখবেন। 4 নম্বর হচ্ছে চ্যাট জিপিটি কোন ভাষার মডেলের উপর ভিত্তি করে? 4-এর A চ্যাট জিপিটি 2, 4-এর B চ্যাট জিপিটি 3.5 এবং জিপিটি 4, 4-এর C, 4-এর D। আচ্ছা, অনেকেই উত্তর করছেন আমি দেখছি। ময়নুল ইসলাম, 4-এর B, ঠিক আছে। সুয়াত শারিয়ার, 4-এর D, 4-এর D না, এটা ভুল অ্যান্সার। মেহেদি হাসান, 3-এর ছি, 2022 সালের নভেম্বর। রিয়াদ আহমেদ, শাহরিয়ার ইসলাম। আচ্ছা, আমি উত্তরগুলো বলে দেই। প্রশ্ন 1, চ্যাট জিপিটি কি? তো এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। 2 নম্বর, চ্যাট জিপিটি কে ডেভেলপ করেছে? ওপেন এআই, সি নাম্বারটা। 3 নম্বর হচ্ছে চ্যাট জিপিটি প্রথম কবে চালু হয়? 2022 সালের নভেম্বর, 3-এর সি। 4, চ্যাট জিপিটি কোন ভাষার মডেলের উপর ভিত্তি করে তৈরি? 4-এর বি, জিপিটি 3.5 এবং জিপিটি 4। আমরা এর আগের স্লাইডটাতেই কিন্তু সবকিছু এখানে উত্তর দেওয়া আছে। আচ্ছা, তো আমরা পরের স্লাইডে চলে যাই।
তো ওপেন এআই এর বেশ কিছু মডেল এখানে দেওয়া আছে, শুধু ওপেন এআই না, ডিপসেক, এই যে কথা চলতেছিল ডিপসেক নিয়ে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে। তো জিপিটি 3, GPT 3.5, GPT 4। তো মূলত জিপিটি এটা একটা ওপেন এআই হিসেবে কাজ করছিল, যদিও এটা শেষের দিকে পেইড করে ফেলছে। তো GPT 4 ভার্সন আপাতত আছে। আচ্ছা আচ্ছা, ডিপসিক। তো ডিপসিকের যে ভার্সনগুলো আছে, V2 চ্যাট কোডার, তো ডিপসিকের V2 চীনের কিছুদিন আগে এটা চলতেছিল যে গত কয়েকদিন ধরে চ্যাট জিপিটি আর ডিপসিকের প্রতিযোগিতা যেন আগুনে ঘি ঢালার মতো। তো ডিপসিক কিছুটা এগিয়ে থাকলেও চ্যাট জিপিটিও কিন্তু থেমে নেই, নতুন আপডেট আনছে। একটু ভাবুন তো, কয়েক বছর আগেও আমরা সবাই ভাবতেছিলাম যে এআই মানুষের চাকরি খেয়ে ফেলবে, আর এখন এক এআই আরেক এআই এর জায়গা দখল করে ফেলতেছে। এই প্রতিযোগিতার মাঝে আপনি আমি কোথায়? আমরা নিউজ ফিড স্ক্রল করছি, রিলস দেখতেছি, অথচ অন্যরা ইনকাম বাড়িয়ে নিচ্ছে। 5 বছর পরে এই যুদ্ধটা কোথায় যাবে, আর আমরা কোথায় থাকবো? তো এরপরে গুগলের বেশ কিছু মডেল, যেমন জিমিনি, এখানের যে মডেলগুলো আছে চ্যাটবট। তো চ্যাটবট কি? একটা কম্পিউটার প্রোগ্রাম যা ভয়েস কমান্ড বা টেক্সট চ্যাট বা উভয়ের মাধ্যমে মানুষের সাথে কথোপকথন অনুকরণ করতে পারে। চ্যাটবট বা চ্যাটবটের জন্য সংক্ষিপ্ত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এর বৈশিষ্ট্য, যা মানুষের বড় মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে এমবেডেড করে এবং ব্যবহার করা যেতে পারে। এরপরে মেটা মানে ফেসবুকের যে চ্যাট জিপিটি হিসেবে কাজ করছে, সেটা যে LLA MA1 2 3, যেটা ভবিষ্যতে প্রকাশিত হবে আর কি। তারপর হচ্ছে আরো বেশ কিছু আমরা এখানে মডেলের কথা বলছি, এগুলো আপনারা দেখে নেবেন, জাস্ট এটা শো করে, এটা আপনাদের বইতে দেওয়া নাই। আচ্ছা, চ্যাট জিপিটি কিভাবে কাজ করে? তো এখানে টোটাল 4টা ধাপ আছে, আপনাদের বইতেও সেই বিষয়গুলো এখানে উল্লেখিত আছে। তো ডেটা প্রশিক্ষণ, চ্যাট জিপিটি বিভিন্ন বই, আর্টিকেল এবং উন্মুক্ত ডেটার উপর প্রশিক্ষিত। 2 নম্বরটা হচ্ছে ভাষার মডেল, এটা মূলত ট্রান্সফর্মার যে আর্কিটেকচার আছে এটার উপর ভিত্তি করে এই মডেলটা তৈরি করা হয়েছে। এখানে ইনপুট বিশ্লেষণ করে এবং প্রাসঙ্গিক উত্তর দেওয়ার চেষ্টা করে। 3 নম্বরটা হচ্ছে ইনপুট প্রসেসিং করা, ব্যবহারকারীর অনুরোধ বিশ্লেষণ। আর 4 নম্বর হচ্ছে ব্যবহারকারীর উপযুক্ত টেক্সট আকারে উত্তর প্রদান করে। সবচেয়ে এই স্লাইডের ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা চ্যাট জিপিটি শেখে কিভাবে। তো চ্যাট জিপিটি শেখে মূলত 2টা জিনিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, আর হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং ফর হিউম্যান ফিডব্যাক, যেটাকে সংক্ষেপে RLHF এর বলা হয়। তো এর মাধ্যমে শিখে আর কি, যেখানে এটাকে মানুষের মতো চিন্তা করতে শেখায়। আচ্ছা, প্রথম যে বিষয়টা আছে সুপারভাইজ লার্নিং, এটা সম্পর্কে যদি আমরা সহজে বলতে চাই, তো সুপারভাইজ লার্নিং হচ্ছে একটা শিক্ষক শিক্ষার্থীদের শেখানোর মতো। ভাবুন, আপনি একটি শিশুকে ফল চেনানো শেখাচ্ছেন, যে আপনি শিশুকে আপেল, কলা, কমলার ছবি প্রথমে দেখাচ্ছেন এবং প্রতিটি ফলের নাম বলেন, এবং সময়ের সাথে সাথে শিশু আপনার দেওয়া যে উদাহরণগুলো আছে এগুলোর মাধ্যমে ফল চিনে যায়। মানে এক কথায় যদি বলতে যাই, মূলত হচ্ছে প্যাটার্ন চিনাতে আমরা চেষ্টা করি, যে যথেষ্ট উদাহরণ দেখার পরে কম্পিউটার নতুন অজানা ডেটার লেভেলের পূর্বাভাস দিতে পারে। তো এই পাশে যদি দেখেন, যে এই পাশে হচ্ছে লেভেল ডেটা সেট, তারপর হচ্ছে ট্রেনিং হচ্ছে, তারপরে সেটা আমরা যদি টেস্ট করার জন্য টেস্ট ডেটা দিব, যে এই পাশে অ্যাপলের ছবি দেওয়া হয়েছে, তো অ্যাপলটা দেখে সে প্রেডিকশন করতে পারতেছে, তারপরে সেটার উপরে অ্যান্সার করতেছে। তো তারপর একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক। তো এটা যদি বলতে চাই, এখানে টোটাল 3 রকম লার্নিং আছে, একটা হচ্ছে সুপারভাইজ, আনসুপারভাইজ আর হচ্ছে রেইনফোর্সমেন্ট। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যায়। Yes, sir. আচ্ছা, তো রেইনফোর্সমেন্ট স্যার লার্নিং, আমি একটা মিনিট একটু ডিস্টার্ব করছি স্যার, সরি, এক্সট্রিমলি সরি স্যার। স্যার জাস্ট শিক্ষার্থীদের জন্য অ্যাটেন্ডেন্স ইস্যুটা সলভ করা হয়েছে, তোমরা এই একটা ফাঁকে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও সিস্টেমে গিয়ে। আচ্ছা, এই পদ্ধতি হচ্ছে কম্পিউটারের মডেল, যে মানুষের মতো চিন্তা করার মতো শেখায়। এখানে মডেলটি মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া পায় এবং সেগুলোর ভিত্তিতে নিজের মতো করে আচরণ করে। আরো যদি সহজভাবে বলতে যাই, যে RLHF এই প্রক্রিয়াটা একটা মডেল হিসেবে কাজ করে। এরপর একজন মানুষ বলে দেয়
সেটা ভালো ছিল নাকি খারাপ ছিল। মূলত এটা একটা প্রেডিকশন সিস্টেম। যেমন আপনি যদি একটা মডেলকে কিছু প্রশ্ন করেন, বলেন যে তবে মডেলটি প্রথমে উত্তর দিবে, এরপর যদি একজন মানুষ বলে যে এর চেয়ে ভালো কিছু হতে পারতো, তবে মডেলটি সেই প্রতিক্রিয়ার শিখে এর পরের বার আরো ভালো উত্তর দেওয়ার চেষ্টা করে। এভাবে মানুষের ফিডব্যাকের মাধ্যমে মডেল নিজের শেখার প্রতিক্রিয়া উন্নত করে। আচ্ছা, চ্যাট জিপিটির উপাদান সমূহ। তো চ্যাট জিপিটির টোটাল 4টা উপাদান আমাদের এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমটা হচ্ছে ডেটা। তো ডেটা হচ্ছে এটা কোথায় থেকে ডেটাগুলো কালেক্ট করে। তো প্রথমটা হচ্ছে বই, উইকিপিডিয়া, ব্লগ। এছাড়াও আরো বিভিন্ন ধরনের গুগলের যে সোর্স গুলো আছে ওইখান থেকেও সংগ্রহ করে। তো তারপর হচ্ছে আর্কিটেকচার, অ্যাটেনশন মেকানিজম ব্যবহার করে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেটা নির্ধারণ করে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে যে শেখার অ্যালগোরিদম। তো আমরা এর আগের স্লাইডে সুপারভাইজ লার্নিং এবং হচ্ছে RLHF এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো এরপর হচ্ছে ইন্টারফেস, চ্যাটবক্স, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মোবাইল অ্যাপ, এই 3টা বিষয় নিয়ে ইন্টারফেসটা গঠন করে। তো আপনাদের যদি প্রশ্ন আছে যে চ্যাট জিপিটির উপাদান সমূহ কয়টি, তখন বলবেন টোটাল হচ্ছে 4টি: ডেটা, আর্কিটেকচার, শেখার অ্যালগোরিদম, আরেকটা হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, তো এমসিকিউ যে বিষয়টা, আবারও আমাদের এখানে এমসিকিউ যে পার্টটা আছে সেটা আমরা এখন দেখবো এখানে। যে 1 নাম্বার, চ্যাট জিপিটি ডেটা উপাদানটি কিভাবে সংগ্রহ করা হয়। শুধুমাত্র বইয়ের মাধ্যমে, শুধু চ্যাটবক্সের মাধ্যমে, বই, উইকিপিডিয়া, ব্লগ, অন্যান্য ওয়েবসাইট থেকে, কেবলমাত্র পরীক্ষার ফলাফল থেকে। তো এখানে যে অ্যান্সারটা আছে সেটা আপনারা কমেন্টে লিখে ফেলেন যে 1-এর ABCD কোনটা। তারপর হচ্ছে 2 নাম্বার, চ্যাট জিপিটি সুপারভাইজ লার্নিং এর মাধ্যমে কি শিখে। মানুষের মতো অনুভব করা, মানুষকে সঠিক প্রশ্ন করার জন্য সাহায্য করা, পূর্বে নির্ধারিত ডেটা থেকে সঠিক ফলাফল তৈরি করা, নিজে নিজে শেখা। 3 নম্বর হচ্ছে চ্যাট জিপিটির শেখার অ্যালগোরিদমের মাধ্যমে কোন দুটি পদ্ধতি ব্যবহৃত হয়। ABCD, রিগ্রেশন লার্নিং, RLHF, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং। সি নাম্বারটা হচ্ছে সুপারভাইজ লার্নিং এবং RLHF। 4 নম্বরটা হচ্ছে সেলফ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং। আচ্ছা, আপনারা কমেন্টে উত্তর দিয়ে দেন। 4 নম্বর হচ্ছে চ্যাট জিপিটির কোন ইন্টারফেসগুলির ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। কেবলমাত্র কম্পিউটার প্রোগ্রাম, বি চ্যাটবক্স, API, মোবাইল অ্যাপ, সি কেবলমাত্র মোবাইল অ্যাপ, ডি কেবলমাত্র API। হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছে। মেহেদী হাসান, 2-এর সি, পূর্বে নির্ধারিত ডেটা থেকে সঠিক ফলাফল তৈরি করা। 3-এর সি, সুপারভাইজ লার্নিং এবং RLHF। সবাই দ্রুত অ্যান্সার দেন। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছেন। কিরণ পাল, 2-এর সি। আপনার উত্তরটার সাথে মিলে নেই। 1-এর হবে সি নাম্বারটা। চ্যাট জিপিটি ডেটা উপাদানটি আমরা বই, উইকিপিডিয়া, ব্লগ বা অন্যান্য ওয়েবসাইট থেকে মূলত সংগ্রহ করি। 2-এর চ্যাট জিপিটি সুপারভাইজ লার্নিং এর মাধ্যমে কি শিখে। 2-এর সি, পূর্বে নির্ধারিত ডেটা থেকে সঠিক ফলাফল তৈরি করা। 3, চ্যাট জিপিটির শেখার অ্যালগোরিদমের মাধ্যমে কোন দুটি পদ্ধতি ব্যবহৃত হয়। 3-এর সি, সুপারভাইজ লার্নিং এবং RLHF। 4 নম্বর, চ্যাট জিপিটির কোন ইন্টারফেসগুলি ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। 4-এর উত্তর চ্যাটবক্স, API এবং হচ্ছে মোবাইল অ্যাপ। 4-এর বি। মাইমুনা তাজনুর, গুড।
ময়নুল ইসলাম 4-এর বি, গুড। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা চলে যাই। প্রযুক্তির মূল দিকগুলো। তো প্রযুক্তির আমরা এখানে 4টা দিক সম্পর্কে আলোচনা করছি। প্রথমটা হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচার, 2 নম্বর হচ্ছে ভাষার প্রক্রিয়াকরণ দক্ষতা, 3 নম্বর হচ্ছে ইন্টারেক্টিভ এবং কাস্টমাইজেবল বৈশিষ্ট্য, 4 নম্বর হচ্ছে নিরাপত্তা ও নীতিমালা। আচ্ছা, শিক্ষার চ্যাটজিপিটির সম্ভাবনা, ব্যক্তিগত শিক্ষণ, 2 নম্বর হচ্ছে শিক্ষামূলক কন্টেন্ট তৈরি, 3 নম্বর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এবং দ্রুত উত্তর প্রদান, 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের জন্য উন্নত যোগাযোগ করা। আচ্ছা, ব্যবহারের ক্ষেত্রসমূহ। আমাদের যে গ্রাহক সেবা আছে 24 আওয়ার এটা সহায়তা পাবে এখানে চ্যাটজিপিটির মাধ্যমে। শিক্ষার্থীদের ব্যক্তিগত যে শিক্ষণ এখান থেকে তারা সংগ্রহ করতে পারবে। সৃজনশীল লেখা, এখান থেকে তারা গল্প, কবিতা বা ব্লগ, এটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের যে সৃজনশীল কার্যক্রমগুলো আছে এখান থেকে তৈরি করতে পারবে। স্বয়ংক্রিয় কাজ, ইমেল লেখার বা ডেটা বিশ্লেষণ। আপনারা চ্যাটজিপিটির মাধ্যমে যদি এখানে লিখেন যে আমি অমুক একটা জবের জন্য একটা আমাকে ইমেল লিখে দাও, আপনি তাকে একটা ফরম্যাট বলে দিবেন, আপনি কমান্ড করার সাথে সাথে দেখবেন যে ও সুন্দর করে লিখে দিছে। আচ্ছা, তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাটজিপিটি এবং মানব কম্পিউটার ইন্টারাকশন, ACI, যে কথোপকথন ইন্টারফেস। যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সাথে প্রাকৃতিক ভাষায় যোগাযোগ করতে পারে, যা কথোপকথনের মাধ্যমে কম্পিউটার বা মানুষের মধ্যে সম্পর্ক সাহায্য করে। এর ফলে ব্যবহারকারী যে কোনো প্রশ্ন বা প্রয়োজন বুঝিয়ে দিতে পারে এবং চ্যাটজিপিটি তা দ্রুত এবং সঠিকভাবে উত্তর দিতে পারে। 2 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্যবহারকারী অভিজ্ঞতার উন্নয়ন। তো আমরা যদি এটা একটা অ্যানালাইসিস করি যে চ্যাটজিপিটি সাধারণত কি করে, যে ব্যবহারকারীদের জন্য আরো সহজ এবং দ্রুত এবং প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে প্রতিক্রিয়া প্রদান করতে পারে, যা তাদের অভিজ্ঞতা উন্নয়ন করে। ব্যবহারকারীরা কম সময়ে এবং প্রচেষ্টা তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যান। 3 নম্বর যেটা আছে টাস্ক অটোমেশন এবং রুটিন কাজ সহজ করা। চ্যাটজিপিটি রুটিন কাজগুলো যেমন হচ্ছে ইমেল পাঠানো, তথ্য সংগ্রহ করা বা প্রশ্নের উত্তর দেওয়া অটোমেটিক্যালি এটা করতে পারে। এর ফলে মানুষের সহজ এবং শ্রম সাশ্রয় হয়। 4 নম্বর অপশন শিক্ষায় সহায়তা এবং হচ্ছে অনুভূতিমূলক যোগাযোগ। চ্যাটজিপিটি শিক্ষায় সাহায্য করতে পারে, যেমন প্রশ্ন উত্তরের মাধ্যমে বা শিক্ষামূলক আলোচনা করে। এটি ব্যবহারকারীর অনুমতি বুঝে তাদের সঙ্গে মৃত বা সহানুভূতিশীল যোগাযোগ স্থাপন করতে পারে। আচ্ছা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। তো অবশ্যই প্রতিটি জিনিসেরই কিন্তু অবশ্যই সম্ভাবনা থাকবে আর সেটার চ্যালেঞ্জও থাকবে। তো চ্যাটজিপিটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তো সম্ভাবনাগুলো হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা করবে, শিক্ষা এবং প্রশিক্ষণের যে ব্যবস্থা এটা আরো উন্নত করতেছে, যে সৃজনশীলতা বৃদ্ধি। এখন আমরা চাইলেই ইমেল ফরম্যাট থেকে শুরু করে আমরা চ্যাটজিপিটির মাধ্যমে, এআই এর মাধ্যমে আমরা কিন্তু সুন্দর সুন্দর ছবি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারতেছি। সাধারণত দেখবেন যে আগেরকার ব্যানার ডিজাইনের ক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয় সেটা কিন্তু এআই এর ফলে আরো সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা সম্ভব হচ্ছে। তো চ্যালেঞ্জ কি কি, যে তথ্যের নির্ভুলতা, নৈতিকতা ও গোপনীয়তা, সিকিউরিটি পারপসে। এই যে ডিপশেক চলে আসলো, এটা কিন্তু গোপনীয়তা, নৈতিকতা বিষয়টা আরো কিন্তু প্রভাব বিস্তার করতেছে। 3 নম্বর হচ্ছে কর্মসংস্থানের উপর প্রভাব। আচ্ছা, ইতিবাচক যে প্রভাবটা আছে, দ্রুত তথ্য এক্সেস করতে পারতেছি আমরা। চ্যাটজিপিটি থেকে হচ্ছে ডিপসেক, আমরা কিন্তু একটা তথ্য যখন সার্চ করি সেটা কিন্তু আরো বেশি তাড়াতাড়ি আমরা এক্সেস করতে পারতেছি। শিক্ষার সহায়তা, সৃজনশীলতা উৎসাহিত করতেছে আমাদের। নেতিবাচক, আমরা জানি প্রতিটা জিনিসেরই কিন্তু নেতিবাচক প্রভাব আছে। তো তথ্যের ভুল প্রচার যেটা আছে সেটা কিন্তু আপনার নেতিবাচকতার প্রভাবের মধ্যে পড়ে চ্যাটজিপিটির। মানবিক সম্পর্কের অবনতি, প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা। আচ্ছা, চ্যাটজিপিটির যে পার্টটা আছে এটা আমরা এখনই শেষ করলাম। এরপরে আমরা গ্রিন যে ডিজিটালাইজেশন ওই চ্যাপ্টারটা শুরু করি। আচ্ছা, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো গ্রিন ডিজিটালাইজেশন
তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো এই পার্টটাতে, মানে হচ্ছে সবুজ ডিজিটালাইজেশন। আচ্ছা, গ্রিন ডিজিটালাইজেশন হলো একটা গুরুত্বপূর্ণ ধারণা যা সাধারণত ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বা পরিবেশ বান্ধব পদ্ধতিগুলো সমন্বয় করে। তো এটি টেকসই উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের দিক থেকে লক্ষ্য করে প্রযুক্তিগত অগ্রগতি এবং হচ্ছে ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে পুনর্গঠন করতে সহায়ক। গ্রিন ডিজিটালাইজেশন আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রক্রিয়া গড়ে তুলতে সহায়ক। শক্তি ও সম্পদ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস করে বিভিন্ন কার্যক্রমে টেকসই পরিবেশ তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মূলত গ্রিন ডিজিটালাইজেশন, সরি আমার ঠান্ডা লাগছে তো। তো গ্রিন ডিজিটালাইজেশন এটা যদি আমরা একটা বলতে চাই, এটা একটা পদ্ধতি এক কথায় বলতে গেলে, যেখানে সাধারণত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমানো হয় এবং টেকসই উন্নয়নে নিশ্চিত করে। আচ্ছা, সবুজ ডিজিটালাইজেশনের মৌলিক কিছু ধারণা আছে। তো আমরা যদি এটা দেখতে চাই, টোটাল হচ্ছে চারটা। একটা হচ্ছে নবায়নযোগ্য, এখানে হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে পুনরায় উৎপাদিত হয় শক্তির উৎস বা যা কখনো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, যেমন হচ্ছে সূর্যের আলো, বাতাস, পানি ইত্যাদি। এনার্জি এফিসিয়েন্সি মানে শক্তির যে দক্ষতা যেটা আছে, কম শক্তি ব্যবহার করে কার্য সম্পাদন করা যায়, যেমন হচ্ছে স্মার্ট গ্রিড, শক্তি সঞ্চয় যন্ত্রপাতি, এআই ইত্যাদির মাধ্যমে কর্ম শক্তি ব্যবহার করে কার্য সম্পাদন করা হয়। 3 নম্বর হচ্ছে ডেটা সেন্টার পরিচালনা করা। ডেটা সেন্টারে কার্যক্রমকে দক্ষ, পরিবেশ বান্ধব, টেকসই করার উপর জোর দেওয়া। ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, তো এখানে একটা শব্দ আছে যে ই বর্জ্য। ই বর্জ্য বলতে আসলে পরিত্যক্ত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সরঞ্জাম বা হচ্ছে পরিত্যক্ত যন্ত্রপাতি মূলত বোঝায়। আচ্ছা, সবুজ ডিজিটালাইজেশনের মূল উপাদান পরিবেশগত টেকসই প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, যেমন হচ্ছে সোলার প্যানেল, উইন্ডো টারবাইন। উইন্ডো টারবাইন হচ্ছে একটি যান্ত্রিক ব্যবস্থা যা বাতাসের গতিশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এটি মূলত নবায়নযোগ্য যুক্ত একটা শক্তির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ই বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা, মানে পূর্ণ ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সেটা ই বর্জ্য নিষ্পত্তি করা। কাগজবিহীন উৎপত্তি, যেমন হচ্ছে ডিজিটাল ডকুমেন্ট, ই লার্নিং প্ল্যাটফর্ম। 4 নম্বর হচ্ছে স্মার্ট সিটি এবং স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার। তো এটা মানে হচ্ছে ইলেকট্রনিক যে যানবাহন আছে এবং হচ্ছে ট্রান্সপোর্ট যে সিস্টেমটা, এটা আরো স্মার্ট তৈরি করা এবং হচ্ছে শক্তি দক্ষ ভবন আর কি। তো সফল প্রকল্পের একটা উদাহরণ আছে, যেমন হচ্ছে গুগল ডেটা সেন্টারে 100% নবায়নযোগ্য শক্তি এর মাধ্যমে শক্তি সাশ্রয় করে। মাইক্রোসফট 2030 সালের মধ্যে কার্বন নেগেটিভ হওয়ার যে লক্ষ্যটা এটা করছে, এটা হচ্ছে তারা বায়ুমণ্ডল থেকে নির্গত কার্বনের চেয়ে বেশি কার্বন শোষণ বা অপসারণ করবে, যা জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মাইক্রোসফট 2020 সালে এই ঘোষণা দিয়েছিল যে তারা 2030 সালের মধ্যে কার্বন নেগেটিভ করবে এবং 2050 সালের মধ্যে প্রতিষ্ঠার পর থেকে মানে নির্গত যে সমস্ত কার্বন অপসারণ করবে। নর্ডিক দেশ স্মার্ট সিটি এবং নবায়নযোগ্য শক্তির সমন্বয় সাধন করবে। আচ্ছা, নর্ডিক দেশ বলতে আসলে ইউরোপের উত্তরাঞ্চলের 5টি দেশকে বোঝায়, যেগুলো আসলে সংস্কৃতি, ইতিহাস, ভূগোল বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তো এই দেশগুলো হচ্ছে যেমন হচ্ছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এই 5টি দেশ। ডিজিটাল ইন্ডিয়া এটাও একটা হচ্ছে সফল প্রকল্পের উদাহরণ, সরকারি সেবা ডিজিটালাইজ করে সকল কাগজের ব্যবহার আর কি কমানো। বাংলাদেশে সবুজ ডিজিটালাইজেশনের সম্ভাবনা আসলে কতটুকু? তো পরিবেশগত, অর্থনৈতিক, সামাজিক 3টা দিক থেকে যদি আলোচনা করি, তো কার্বন নিঃসরণটা কমানো, ই বর্জ্যের পূর্ণ ব্যবহার, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। অর্থনৈতিক প্রভাব স্মার্ট কৃষি প্রযুক্তির প্রসার, নতুন কর্মসংস্থান সৃষ্টি, শক্তি সাশ্রয়। সামাজিক প্রভাব ডিজিটাল শিক্ষা প্রসার, টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা টেকসই নগরায়ন। উপসংহারের দিকে আমরা মোটামুটি চলে আসছি, 9টা পার হয়ে গেছে। তো আমরা যদি এখানে খেয়াল রাখি যে গ্রিন ডিজিটালাইজেশনের এবং ই বর্জ্য ব্যবস্থাপনা টেকসই ভবিষ্যতের জন্য অপরিহার্য। শক্তি সঞ্চয়, পরিবেশ রক্ষা এবং হচ্ছে সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রযুক্তির সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জ মোকাবেলার এগিয়ে যাওয়ায় আহ্বান।
তো আমি এখানে আপনাদের বেশ কিছু প্রশ্ন করব, আপনারা মিউট আনমিউট করে কিছু প্রশ্নের অ্যান্সার দিবেন। আচ্ছা, কে বলতে পারবে ই বর্জ্য কাকে বলে? আচ্ছা, এখানে একটা অপশন আছে যে ই বর্জ্য। স্যার আমি বলতে পারবো। হ্যাঁ, বলেন। স্যার কম্পিউটারের ব্যবহার্য জিনিসপত্র যেগুলো পরবর্তীতে আর ব্যবহার হয় না স্যার। স্যার ইলেকট্রনিক্স পণ্য স্যার। আচ্ছা আচ্ছা, স্মার্ট সিটি এটা বলতে কি বোঝেন, কে বলতে পারবে? আমাদের কিন্তু সবুজ ডিজিটালাইজেশনের মূল একটা লক্ষ্য হচ্ছে স্মার্ট সিটি তৈরি করা। তো স্মার্ট সিটি বলতে কি বোঝেন, কে বলতে পারবে? আচ্ছা, আমি তাহলে বলি। তো স্মার্ট সিটি হচ্ছে একটা আধুনিক নগর ব্যবস্থাপনার ধারণা, যেখানে সাধারণত তথ্য প্রযুক্তি, এই যে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হচ্ছে ইন্টারনেট অফ থিং, যেটাকে সাধারণত আইওটি বলা হয়, এটা ব্যবহারকারী করে নগরবাসীদের জীবনযাত্রার মানটা উন্নত করা। আচ্ছা আচ্ছা, নর্ডিক দেশ, আমি এখানে একটা কথা বলছি, আমার কথা কে কতটুকু গুরুত্ব দিয়ে শুনছেন সেটাই প্রমাণ করি। যে নর্ডিক দেশ কয়টি? 5টি। আচ্ছা, কে বলতে পারবে 5টি দেশের নাম? সরি স্যার, ওইটা মনে পড়ছে না। আচ্ছা, আবার বলতেছি। সাধারণত এই 5টি দেশ সংস্কৃতি, ইতিহাস, ভূগোল এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ঘনিষ্ঠভাবে হচ্ছে সম্পর্কযুক্ত। তো বলে দেই, প্রথমটা হচ্ছে ডেনমার্ক, তারপর হচ্ছে নরওয়ে, সুইডেন, আর দুইটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে ফিনল্যান্ড আর একটা হচ্ছে আইসল্যান্ড। আর এই 5টি দেশে কিন্তু হচ্ছে ইউরোপের উত্তরাঞ্চলের এই 5টি দেশ। মনে থাকবে তো নাকি? জি স্যার। হ্যাঁ, এখানে যদি প্রশ্ন আসে যে নর্ডিক দেশ কয়টি, তাহলে কিন্তু অবশ্যই বলা লাগবে। আর এই নর্ডিক দেশগুলোর সফল প্রকল্পের যে উদাহরণ, সেটা হচ্ছে স্মার্ট সিটি এবং হচ্ছে নবায়নযোগ্য শক্তির সমন্বয়। যদি প্রশ্ন আছে নর্ডিক দেশগুলোর সফল প্রকল্পের আর লক্ষ্যগুলো কি ছিল, তখন কিন্তু বলা লাগবে স্মার্ট সিটি এবং হচ্ছে নবায়নযোগ্য শক্তির সমন্বয়। আচ্ছা, এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন হচ্ছে সবুজ ডিজিটালাইজেশনের মূল উপাদান কয়টি? কে বলতে হবে কয়টি? দেখে দেখে বলেন। টোটাল 2টি। হচ্ছে 4টি। একটা হচ্ছে, দেখেন এই স্লাইডটা যদি ঠিক মতো খেয়াল করেন, স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার। একটা হচ্ছে পরিবেশগত টেকসই প্রযুক্তি, ই বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা, কাগজবিহীন প্রযুক্তি, স্মার্ট সিটি এবং স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন আসে যে সবুজ ডিজিটালাইজেশনের মূল উপাদান কয়টি, তাহলে কয়টি বলবেন? 4টি। গ্রেট। আচ্ছা, তারপরের আগের স্লাইডে যদি আমরা চলে আসি, যে সবুজ ডিজিটালাইজেশনের মৌলিক ধারণা কয়টি? 4টি। হ্যাঁ, 4টি। প্রথমটা হচ্ছে 4টি। নবায়নযোগ্য শক্তি, 2 নম্বর হচ্ছে শক্তির দক্ষতা, যেটাকে এনার্জি এফিসিয়েন্সি বলা হয়, তারপরটা হচ্ছে ডেটা সেন্টার পরিচালনা। এই ডেটা সেন্টার পরিচালনার যে কাজটা আছে, সেটা হচ্ছে ডেটা সেন্টারের কার্যক্রমকে দক্ষ এবং পরিবেশ বান্ধব তৈরি করা, যেটাকে টেকসই করার উপর জোর দেওয়া মূলত। আর শেষের দিকে হচ্ছে কি ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা, সাধারণত এটাকে EWM দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো ই বর্জ্য সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে নেবেন যে এটা একটা পরিত্যক্ত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সরঞ্জাম বা হচ্ছে আপনার পরিত্যক্ত যন্ত্রপাতিকে মূলত বোঝায়। ঠিক আছে, আচ্ছা। তো এখানে এর আগে একটা প্রশ্ন করছিলাম যে মূলত উইন্ড টারবাইন কাকে বলা হয়, কে বলতে পারবে? উইন্ড টারবাইন এটা একটা আসলে যান্ত্রিক ব্যবস্থা, তাই না, যা বাতাসের গতিশক্তি ব্যবহার করে শক্তি থেকে বাতাস বিদ্যুৎ ব্যবহার উৎপন্ন করা হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা কি নবায়নযোগ্য শক্তির জি স্যার, উদাহরণ? নবায়নযোগ্য স্যার, এটা স্যার। নবায়নযোগ্য। নবায়নযোগ্য স্যার। গ্রেট। নবায়নযোগ্য। আচ্ছা, মূলত এইখান থেকে সবুজ ডিজিটালাইজেশনের যে প্রশ্নগুলো হয়, মূলত এইখান থেকেই প্রশ্নগুলো হবে। তো আপনারা এই স্লাইডটা আরো সুন্দর করে দেখে নেবেন। তো এর আগের যেহেতু আমাদের হাতে সময় আছে, তাহলে আমরা এর আগের স্লাইডগুলোতে চলে যাই। ঠিক আছে, যে সফল প্রকল্পের উদাহরণ যদি গুগলের ক্ষেত্রে বলা হয়, তাহলে হচ্ছে ডেটা সেন্টারের 100% নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা। ঠিক আছে, যদি প্রশ্ন করা হয় যে ডেটা সেন্টারে 100% নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে, কোন প্রকল্পের উদাহরণ? মাইক্রোসফট, ডিজিটাল ইন্ডিয়া, নর্ডিক দেশ, গুগল, তাহলে কোনটা বলবেন? গুগল। গুগল। হ্যাঁ, তারপরে আরেকটা প্রশ্ন আছে, 2030 সালের মধ্যে কার্বন নেগেটিভ হওয়ার লক্ষ্য কাদের? ডিজিটাল ইন্ডিয়া, মাইক্রোসফট। মাইক্রোসফট, মাইক্রোসফট। গুগল, নর্ডিক দেশ। মাইক্রোসফট। মাইক্রোসফট।
মাইক্রোসফট। তো এখান থেকে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করে নিই যে 2020 সালের কিন্তু এখানে ঘোষণাটা দেয় 2020 সালে, ঠিক আছে? এখন থেকে কয় বছর আগে? 5 বছর আগে প্রায়, তাই না? 5 বছর আগে। তারা 2030 সালের মধ্যে এই যে কার্বন যে বিষয়টা আছে এটা নেগেটিভের করে ফেলবে। 2050 সালের মধ্যে প্রতিষ্ঠার পর থেকে মানে নির্গত সমস্ত কার্বন তারা অপসারণ করবে আর কি। আচ্ছা, তো ডিজিটাল ইন্ডিয়ার আপনার যে সফল প্রকল্প এটার উদাহরণ হচ্ছে যে সরকারি সেবা ডিজিটালাইজ করে কাগজের ব্যবহারটা কমানো। আর নর্ডিক দেশ সম্পর্কে তো বললেন যে 5টা দেশ, এটা একটু দরকার বললে গুগল করে নেবেন, নাহলে আপনারা লিখে নিতে পারেন এই প্রশ্নটা, যে হাতে যদি খাতা কলম থাকে লিখে নিতে পারেন যে নর্ডিক দেশ হচ্ছে 5টি। ডেনমার্ক, আপনাদের বোঝার সুবিধার্থে আবার বলতেছি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আর 2টা ল্যান্ড, একটা হচ্ছে ফিনল্যান্ড আর একটা হচ্ছে আইসল্যান্ড। এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, বাংলাদেশের সবুজ ডিজিটালাইজেশনের সম্ভাবনা একটা হচ্ছে পরিবেশগত, অর্থনৈতিক, আর হচ্ছে সামাজিক। আচ্ছা, এর আগের স্লাইড যেটা আছে ওইটাতে আমরা একটু চলে যাই। ওইখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এই টাইপের প্রশ্নগুলো আমরা একটা অ্যানালাইসিস করি। তো চ্যাট জিপিটি এবং হচ্ছে ফিউচার, টোটাল হচ্ছে আমরা আজকে টপিক শিখছি কয়টা? 8টি, তাই না? চ্যাট জিপিটি কি? তো চ্যাট জিপিটি যদি বলা হয় এটা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বা হচ্ছে কোন কোম্পানি, তখন আপনারা কি বলবেন? যে ওপেন এআই। OpenAI। কি বলবেন? ওপেন এআই। আচ্ছা, এটা একটা মানে কোন প্রক্রিয়াকরণ মানে কোন মানে ভাষা ইউজ করে? এটা মনে হচ্ছে এনএলপি, মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যে মানুষের ভাষাও সে বুঝতে পারে। আপনি যদি চ্যাট জিপিটি কমান্ড করেন, বাংলিশ করেন বা হচ্ছে বাংলা দেন বা ইংরেজিতে লেখেন বা অন্য কোনো ভাষা ব্যবহার করেন, ও কিন্তু সবকিছু বুঝতে পারতেছে, ঠিক আছে? অ্যাজ এ হিউম্যান ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু সবকিছু সে আপনার গ্রহণ করতেছে। আপনি যদি এখানে বাংলিশ লেখেন, যে বলেন যে এই লেখাটা আমাকে ইংলিশে করে দাও, বা হচ্ছে বাংলাতে লেখেন যদি ইংলিশে করে দাও, সবকিছু কিন্তু সে বুঝতেছে। তাহলে এটা কোন ভাষার উপর বেস করে তৈরি করা হয়েছে? যে এনএলপি, মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হ্যাঁ, আমরা এই সময় এসে কিন্তু চ্যাট জিপিটির সবকিছু মোটামুটি জানি। আমরা জানি সাধারণত মানুষের মতো করে প্রশ্নের উত্তর দেয়, তথ্য প্রদান করে বা আলাপচারিতা করতেও সক্ষম হয়, তাই না? আচ্ছা, তো চ্যাট জিপিটির যে ইতিহাস সম্পর্কে আমি বললাম, তো এটার ধাপে ধাপে যদি আসি আমরা, যে 80-র দশকে সাধারণত হচ্ছে নিউরাল নেটওয়ার্ক যে বিষয়টা এটা উদ্ভাবন করছিল। তারপরে হচ্ছে 1997 সাল থেকে এলএসটিএম। এলএসটিএম এর পুনরূপ কি কে বলতে পারবে? লিখে নেন দরকার পড়লে। লং অ্যান্ড শর্ট টার্ম মেমোরি। লং অ্যান্ড শর্ট টার্ম মেমোরি এটা কি করছিল? যা হচ্ছে ক্রমবর্ধমান যে টেক্সট যেটা আছে সেটা মনে রাখতে পারে লম্বা সময়ের জন্য। মূলত এই জন্য এটা তৈরি করা হয়েছিল এলএসটিএম 1997 সালের দিকে। আচ্ছা, তারপর হচ্ছে যে আইবিএম বানানো সুপার কম্পিউটার ডিপ ব্লু হারিয়ে, ঠিক আছে? মানে এই টোটালটাই নাম হচ্ছে ডিপ ব্লু হারিয়ে। ওকে, আচ্ছা, 2010 সালের দিকে হচ্ছে ডিপ মাইন্ড, এটা একটা প্রতিষ্ঠান, এটা তৈরি হয়েছিল। তারপরে দিকে ওপেন এআই 2015 সালের দিকে এটা একটা উদ্যোগ গ্রহণ করেছিল আর কি। 2015 সালের দিকে ওপেন এআই এটা উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু 2022 সালের দিকে আপনারা যদি খেয়াল করেন, এই যে এখানে একটু আগে কিন্তু দেখছেন যে নভেম্বর মাসের 2022 সালের চ্যাট জিপিটি কিন্তু কি করছিল, যে এটা সবার জন্য এটা বাজারে আসছিল, তাই না? সবাই তখন থেকে ইউজ করতে পারছিল, কিন্তু তার আগেই কিন্তু এটা আপনার উদ্যোগ গ্রহণ করছিল কত সালে? 2015 সালে। চ্যাট জিপিটির প্রধান নির্বাহী কে কে বলতে পারবে? দেখে দেখে বলেন, সমস্যা নেই। স্যাম অল্টম্যান। স্যাম অল্টম্যান, রাইট। লিঙ্কডইনের প্রতিষ্ঠাতা কে? রিড গ্রেগ হফম্যান। ব্যাকম্যান, রিড হফম্যান। এখানে দেখেন যে যে পেপাল, আমরা কিন্তু যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করি তারা কিন্তু যে পেপালের শব্দটার সাথে মোটামুটি সম্পর্কিত, তাই না? যে পেপালের সহ প্রতিষ্ঠাতা কে? পিটার থিল। মানে আমি জেসিকা এই লিভিংস্টন বিষয়গুলো এখানে পিটার। দিচ্ছি কারণ হচ্ছে তারা ওপেন এআই এর মানে যখন প্রতিষ্ঠানটা হয় তখন তাদের সাথে প্রথম সদস্য ছিল, তাই না? তো শেষের দিকে আমরা যদি জিনিসটা খেয়াল করি যে ইলন মাস্ককে চিনে না দুনিয়াতে কেউ আছে এরকম? না স্যার। ইলন মাস্কের দুই একটা মানে ইলন মাস্কের প্রতিষ্ঠান যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে পেপাল, টেসলা, স্পেস এক্স। কিছুদিন আগে স্পেস এক্স এর আর এক্সপ্লোর সম্পর্কে আমরা জানলাম, তাই না? 2024 সালের শেষের দিকে। তো সে কিন্তু 2000 কত সালের দিকে এই ওপেন এআই থেকে বের হয়ে গেছে, কে বলতে পারবে? 2018। রাইট। কি কারণে বের হয়ে গেছিল কে বলতে পারবে? 2000 কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।
হ্যাঁ, এটা মূলত হচ্ছে ওই যে টেসলার সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, এটা মনে করে ইলন মাস্ক মূলত হচ্ছে ওপেন এআই থেকে সরে আসেন। তারপরে ওই যে মাইক্রোসফটের বিনিয়োগ নেওয়ার জন্য যে উদ্যোক্তারা আসলে তারা হচ্ছে লাভজনক প্রতিষ্ঠা তৈরি করেছিল মূলত ওপেন এআই, কারণ হচ্ছে এই যে কোড গুলো আছে বা বাকি যে সিস্টেম প্রসেসিং আছে সবার জন্য ওপেন করা ছিল, কিন্তু যখন এই আর কি এটা মানে মাইক্রোসফটের বিনিয়োগটা নেওয়ার জন্য পরে এটা কি করছে, লাভজনক প্রতিষ্ঠানে তারা রূপান্তর করে ফেলছে এটা। আর ডিপসিক বিষয়ে তো আমরা মোটামুটি সবাই জানি। ডিপসিক বিষয়ে কবে শুনছেন বলেন নামটা? কে বলতে পারবে? জানি না। আচ্ছা, এটা জেনে নেবেন যেহেতু আমাদের চ্যাট জিপিটির একটা অংশ, তাই না? তো এই ডিপসিক আর হচ্ছে চ্যাট জিপিটি প্রতিযোগিতা চলুক, আরো সামনে আরো অনেক কিছু দেখতে পারবো আমরা। মূলত প্রথম দিকে আমরা যে কথাগুলো শুনতেছিলাম যে এআই মানুষের চাকরি খেয়ে ফেলবে, এখন দেখা যাচ্ছে কি এক এআই আরেক এআই এর চাকরি খেয়ে ফেলতেছে, তাই না? আচ্ছা, তো তারপরের যে অপশনটা যে ডেভেলপার হিসেবে কে ছিল, যে ওপেন এআই। তাহলে চ্যাট জিপিটি রিলিজ হয়েছে কত সালে, কত তারিখে? 2022 30 নভেম্বর। 30 নভেম্বর, রাইট। আর মাত্র 5 দিনে 1 মিলিয়ন ইউজার কিন্তু এটার হয়েছে চ্যাট জিপিটির। টেকনোলজি ইউজ করছে কোনটা? টেকনোলজি ইউজ করছে কোনটা? 3 নম্বর অপশনটা যদি খেয়াল করেন, ট্রান্সফর্মার জিপিটি আর্কিটেকচার। আর এটা কোন ভাষায় লিখিত? পাইথন। পাইথন। আচ্ছা, পাইথন। আপনাদের এর পরে আর পড়া না লাগে সেজন্য আমি এখানেই একবারে সবকিছু দেখাই দিচ্ছি। এটা কোন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে? জিপিটি 3.5 বা GPT-4 এখন ইউজ করে 4। GPT-4, গুড। আচ্ছা, এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল, আপনারা উত্তর করছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ওপেন এআই এর যে মডেলগুলো আছে এটা হচ্ছে আপাতত 3টা, এরপরে আরো সংস্করণ আসবে আর কি, GPT-3, GPT-3.5, GPT-4 আর ডিপসিকের অনেকগুলো মডেলের কথাই আছে আর কি। হ্যাঁ, তো GPT-V2 যেটা আসলে চীনের ডিপসিক এআই এর উন্নত একটা মডেল। জিপিটি চ্যাট, জিপিটি কোডার। জিপিটি কোডার সম্পর্কে কেউ জানেন? স্যার, এই আমি একটা কথা বলি, জিপিটি এবং হচ্ছে চ্যাট জিপিটির যে বিষয়টা মানে পার্থক্য তৈরি করছে, এটা হচ্ছে মানে বাজিমাত করছে যে বিষয়টা, এটা মূলত হচ্ছে এই কোডার মডেল। এটা হচ্ছে স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে, ট্রেন আপ করা হয়েছে অ্যাকচুয়ালি কোডিং এর জন্য। মানে কোডিং, কোড জেনারেশন, কোড কমপ্লিমেশন যে বিষয়টা আছে, ডিবাগিং করা, মানে হচ্ছে ভুল কোনো যদি হয় সেটা আবার দ্রুত সমাধান করার যে ব্যবস্থা করে, এটা বিশেষভাবে দক্ষ। আর এই ডিপিটি আমরা কোডার যে বিষয়টা আছে এটা ক্ষেত্রে যদি দেখি যে পাইথন বা জাভাস্ক্রিপ্ট বা সি প্লাস প্লাস ভাষায় মানে ভালো পারফরমেন্স এটা দেয় আর কি, এটা হচ্ছে চ্যাট জিপিটির যে বেস্ট। আর থার্ড খেলোয়াড় হচ্ছে এখানে আরো বেশ কিছু মডেল আছে, যেমন হচ্ছে আপনার সেকেন্ড যে খেলোয়াড়টা সেটা বলবো হচ্ছে ডিপসিক ভিএল। এখানে হচ্ছে V2 যে বিষয়টা আছে না, এখানে ভিএল অনেকগুলো মডেল আছে, তার মধ্যে আমি এখানে বেশ কিছু মানে পপুলার যে মডেলগুলো আছে এখানে আলোচনা করছি। তো ভিএল যে মডেলটা আছে এটা মূলত আপনার ইমেজ বা ভিজুয়াল যে প্রসেসিং আছে এটার আরো বেশি দক্ষ আর কি। কম্পিউটার ভিশন বা ভাষাগত যে বিষয়টা এটা হচ্ছে মাল্টিমোডাল এআই মডেলটা ব্যবহার করে এখানে, যার জন্য ডিপসিক যে বিষয়টা আছে এটা চ্যাট জিপিটির সাথে পুরাই মোটামুটি কনফ্লিক্ট তৈরি করছে, বাজার পুরো দখল করে ফেলছে। আর এই যে জিমিনি যে আমরা ইউজ করি সাধারণত, জিমিনি হচ্ছে আপনার যে গুগলের একটা প্রোডাক্ট। কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। জিমিনি 1.5 2 নম্বর যে অপশনটা আছে এটা যদি আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে 2024 সালের দিকে মূলত হচ্ছে নতুন ভাবে সংস্করণ হয় আর কি। আর যদি বলি যে LLAMA মানে এখানে যে 1 2 3 যে ভার্সন গুলো আছে এগুলো হচ্ছে কার মডেল, তখন কি বলবেন? ফেসবুক, যেটাকে আসলে মূলত মেটার মডেল বলা হয়, তাই না? আচ্ছা, এই যে ইলন মাস্কের কথা এর আগে আপনারা দেখছেন, তো ইলন মাস্ক যে এআইটা তৈরি করছে এটা হচ্ছে আপনার যে টুইটারের জন্য যে XAI গ্রুপ আর কি। হ্যাঁ, এটা মূলত টুইটারের জন্য বানানো হয়েছিল, এটাও অনেক ইম্পর্টেন্ট। এটা যদিও আপনাদের বইয়ে দেওয়া নাই কিন্তু আপাতত জেনে নেন যে ইলন মাস্ক টুইটারের জন্য যে বানানো চ্যাট জিপিটি সেটা হচ্ছে XAI গ্রুপ। আচ্ছা, তো চ্যাট জিপিটি কিভাবে কাজ করে টোটাল হচ্ছে 4টা স্টেপ এখানে দেখানো হয়েছে। প্রথমটা কি, আপনার বইয়ের সাথে বইটা কে খুলছেন? বইটা চ্যাট জিপিটি যে পিপিটি দেওয়া হয়েছে বা হচ্ছে আপনাদের PDF দেওয়া হয়েছে এটা কে খুলছেন? ওইখানে দেখবেন হ্যাঁ, টোটাল হচ্ছে 4টা বিষয় আলোচনা করা হয়েছে। প্রথমটা হচ্ছে ডেটা প্রসেসিং, তারপর হচ্ছে ভাষা মডেল। তো ভাষা মডেল হিসেবে কোনটা ব্যবহার করা হয়েছে? ট্রান্সফর্মার আর্কিটেকচার, তাই না? তারপর হচ্ছে ইনপুট প্রসেসিং এবং হচ্ছে আউটপুট প্রদান।
আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করি যে চ্যাট জিপিটি টোটাল কয়টা উপায়ে শিখে, তাহলে কি বলবেন? কি আমার কথা শুনছেন? Yes. হ্যাঁ, একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক। টোটাল হচ্ছে এই যে লার্নিং, আমরা যদি মেশিন লার্নিং এর যে বিষয়টা, এটা হচ্ছে টোটাল 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। তো সুপারভাইজ লার্নিং হচ্ছে শিক্ষক সহ, মানে দেখবেন ছোট বাচ্চাদের, আমি এর আগে এই কথাগুলো বলে ফেলছি ফর্মালিটি মেনটেন করার জন্য, তো এখন আরেকটু বলি। সাধারণত দেখবেন একটা বাচ্চাকে যখন আপনি কোন একটা ফলমূল বা কোন একটা জিনিস শেখান, যে বারবার ট্রেন আপ করা হয় আর কি। যেমন আমরা এটা দেখাই দিই যে এটা একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাপল, ঠিক আছে, এটা হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, তো অরেঞ্জ এরকম হইতে পারে, তারপর হচ্ছে অ্যাপল এরকমও হইতে পারে, অর্ধেক অরেঞ্জ এরকমও হইতে পারে। তারপর ট্রেন আপ করার পরে তখন আমরা কি করি, যে টেস্ট ডাটা দিই, ওইটার মতো করে আরেকটা ডেটা দিই, তখন সেটা প্রেডিকশন করতে বলি, ঠিক আছে। তো প্রেডিকশন করে সেটা আমাদের প্রেডিকশন অ্যান্সার দেয়। মূলত প্রেডিকশনটা করে হচ্ছে 2 থেকে 3 ভাবে, যে এখান থেকে অ্যাপলের সাথে আপনার তুলনা কম্পেয়ার করবে, অরেঞ্জের সাথে করবে, বা হচ্ছে অন্যরকম অ্যাপেল কি কি কালার হইতে পারে সেটার সাথে তুলনা করবে, করে তারপর মোটামুটি একটা এভারেজ যে অ্যান্সার যেটা আছে সেটা আমাদের আসলে শো আপ করায়। আর লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক। সাধারণত আমরা কিন্তু যেমন চ্যাট জিপিটি কে বলি যে আমাকে সুন্দর করে একটা ইমেল টেমপ্লেট লিখে দাও, যদি ভালো না হয় তাহলে আবার করি যে এটা আরো সুন্দর করে লিখে দাও, এখানে এই এই বিষয়গুলো কারেকশন করে দাও, তখন কিন্তু সে আমাদের হিউম্যান ফিডব্যাকের উপর ভিত্তি করে নতুন করে তৈরি করে দিচ্ছে। এই বিষয়টাই হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। তাহলে চ্যাট জিপিটি শেখে কয়টা উপায়? 2টা উপায়, একটা হচ্ছে সুপারভাইজ, একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। তো উপাদান সম্পর্কে যদি প্রশ্ন করা হয় যে চ্যাট জিপিটির উপাদান কয়টি, তখন কিন্তু উত্তর কি হবে, টোটাল হচ্ছে 4টি। একটা হচ্ছে ডেটা আর্কিটেকচার, আর আর্কিটেকচারটা হচ্ছে অ্যাটেনশন মেকানিজমের উপরে ভিত্তি করে সেটা হচ্ছে নির্ধারিত হয়। আর শেখার অ্যালগরিদম হচ্ছে 2টা, এর আগের স্লাইডেও আমি বলে দিছি। আর ইন্টারফেস হচ্ছে 3টা, চ্যাটবক্স, এপিআই, মোবাইল অ্যাপ। তো আশা করি এখান থেকেই মূলত প্রশ্নগুলো আসবে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। হ্যালো, স্যার ক্লাসের বাইরে যদি একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনাদের ক্লাসের ভিডিও তো ইউটিউবে পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমি যদি ক্লাসে অ্যাটেন্ড না হই সেক্ষেত্রে কি সমস্যা হবে স্যার? ক্লাসে উপস্থিত হলে বিষয়গুলো আপনি এখান থেকে মানে ক্লাসে একটা যে ইন্টারেক্ট যে বিষয়টা আছে সেটা আপনার ডিরেক্ট হয়ে যাচ্ছে আর কি। জি স্যার, তৎক্ষণাৎ একটা জানাশোনার একটা ব্যাপার। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে ডিরেক্ট আপনি লাইভ ক্লাসে আপনি প্রশ্ন করতে পারতেছেন, সেটা হচ্ছে আমরা যতটুকু পারি সেটার উত্তর পেয়ে যাচ্ছেন আপনি, ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এরপরে ক্লাসে সবাইকে স্বাগত।